আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আপনারা জানেন যে আজ শনিবার মার্কেট বন্ধ, তাই আমি আজকে কোনো মার্কেট আপডেট নিয়ে কথা বলবো না। আপনাদের সাথে আমি কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে যাদের মার্কেট ভ্যালু এই মুহূর্তে আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে, অর্থাৎ তারা এই মুহূর্তে যে পর্যায়ে রয়েছে এখানে এই স্টকগুলোতে যদি এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করা যায় তাহলে সেখান থেকে ভালো পরিমাণে রিটার্ন পাওয়া সম্ভব। যদি আপনারা শর্ট রানে রিটার্ন পেতে পারেন অথবা শর্ট রানে না হলেও লং রানে গিয়ে এই শেয়ারগুলো খুবই ভালো করবে বলে আমি বিশ্বাস করি। তো যাই হোক, এরকম কিছু শেয়ারের মধ্যে প্রথম আমি যে শেয়ারটি নিয়ে কথা বলবো তা হলো রবি অজিয়াটা। তো এই স্টকগুলোকে কয়েকটি বেসিসে অ্যানালাইসিস করার চেষ্টা করব, যেমন তাদের কারেন্ট মার্কেট প্রাইস, প্রাইস হিস্ট্রি, ক্যাপিটাল প্রপোর্শন, হোল্ডিং পজিশন, ফিনান্সিয়াল পারফরমেন্স এবং ডিভিডেন্ড হিস্ট্রি। এইসব এর আলোকে আমি মূলত এই স্টকগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো প্রথমে আমি যদি রবি অজিটের কথা বলি, শেয়ারটি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 24 টাকা 20 পয়সায় রয়েছে, অর্থাৎ গত দিনে তাদের ক্লোজিং প্রাইস ছিল 24 টাকা 20 পয়সা। তো আমরা যদি তাদের প্রাইস রেঞ্জটা দেখি তাহলে দেখা যাবে যে গত এক বছরে শেয়ারটি 20 টাকা 30 পয়সা সর্বনিম্ন ছিল এবং সর্বোচ্চ ছিল 33 টাকা 90 পয়সা। তো দেখা যাচ্ছে এখন মার্কেট ভ্যালু হচ্ছে 24 টাকা 20 পয়সা। তাই 24 টাকা 20 পয়সা আমি বলবো না, বলবো যদি শেয়ারটা যদি 22 টাকা থেকে 23 টাকা যদি এই মুহূর্তে পারচেস করা যায় তাহলে শেয়ারটা থেকে ভালো কিছু পরিমাণে গেইন করা সম্ভব বলে আমি মনে করি। তো আমরা যদি এখন এর প্রাইস হিস্ট্রিটা দেখি যে এটা কেমন পারফরমেন্স করলো গত কিছুদিন, দেখা যাচ্ছে যে এটা মোটামুটি দীর্ঘদিন 30 টাকা ছিল, একটা ফ্লোর প্রাইসে ছিল, এর আগে আরো বেশি প্রাইসেও ছিল। দেখা যাচ্ছে শেয়ারটি খুব 60 টাকা পর্যায়েও উঠেছিল। তো এই মুহূর্তে সেটি খুব ডাউন পর্যায়ে রয়েছে, অর্থাৎ সেটি যে কোনো সময় টার্ন নিয়ে উপরের দিকে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। তো আমরা যদি এর ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা মূলত হিউজ পরিমাণে অথরাইজ ক্যাপিটাল নিয়ে শেয়ারটি গঠিত। তো তাদের টোটাল অথরাইজ ক্যাপিটাল ছিল 1000 কোটি টাকা। তো এর মধ্যে পেইড আপ ক্যাপিটাল দেখা যাচ্ছে প্রায় 5200 কোটি টাকা। তার মধ্যে তাদের কিছু রিমেনিং ক্যাপাসিটিও রয়েছে। তো আমরা যদি শেয়ার হোল্ডিং পজিশন দেখি তো এর মধ্যে দেখা যাচ্ছে যে এর প্রায় 90% শেয়ার রেসপন্সিবল ডিরেক্টরদের দখলে রয়েছে। তো পাবলিকের কাছে মাত্র 8.24% শেয়ার রয়েছে, অর্থাৎ খুব বেশি পরিমাণে শেয়ার পাবলিকের কাছে নেই। তাই আমি মনে করি যে এই শেয়ারটি নিয়ে যে কোনো সময় তাদের মূল্য ঊর্ধ্বে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি ফিনান্সিয়াল পারফরমেন্সটা একটু দেখি তাহলে দেখা যাবে যে দেখা যাচ্ছে যে রবি তাদের ফার্স্ট কোয়ার্টারের তথ্য দেওয়া আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ফার্স্ট কোয়ার্টারে ইপিএস হয়েছে 20 পয়সা শেয়ার প্রতি, নেট অ্যাসেট ভ্যালু 12 টাকা 96 পয়সা। ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি তাহলে দেখা যাবে যে রবি মূলত 21 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এরপরে আবার তারা হচ্ছে অ্যানুয়াল পর্যায়ে 5%, অর্থাৎ তাদের ইপিএস ছিল মাত্র 34 পয়সা। তো তাদের নেট অ্যাসেট ভ্যালু তখন ছিল 12 টাকা 64 পয়সা। এরপরে 2022 সালে তারা 7% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের নেট অ্যাসেট ভ্যালু ছিল 12 টাকা 82 পয়সা এবং ইপিএস ছিল 35 পয়সা। তো আমরা যদি 2023 সালের দেখি তাহলে দেখা যাবে যে 23 সালে মূলত শেয়ারটি বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তাদের ইপিএস হয়েছে 61 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 12 টাকা 76 পয়সা। তো এখানে লক্ষণীয় বিষয় হলো যে তাদের যে ডিভিডেন্ডের যে গ্রোথ সেটা ভালো দেখা যাচ্ছে, 5%, তারপরে 7% এবং পরে 10%, অর্থাৎ তাদের ডিভিডেন্ড গ্রোথ হচ্ছে, যেটা আমি মনে করি। এবং পাশাপাশি ইপিএস এরও ভালো গ্রোথ রয়েছে, 34 পয়সা 35 পয়সা 61 পয়সা। এবং এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট কোয়ার্টারে তাদের 20 পয়সা হয়েছে। যদি এভারেজ হিসাব করি তাহলে দেখা যাবে যে তাদের ফাইনালে গিয়ে হয়তো বা 80 পয়সার উপরে ইপিএস হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, শেয়ারটি যদি এভাবে চলতে থাকে হয়তো বা শেয়ারটি 30 টাকার উপরে সেল করা সম্ভব বলে আমি মনে করি। তো আপনারা যদি শেয়ারটি 20 থেকে 22 টাকা বা 23 টাকার মধ্যে পারচেস করতে পারেন, এখান থেকে হয়তো ভালো পরিমাণে রিটার্ন পাওয়া সম্ভব বলে আমি মনে করি। তবে শেয়ারটি শর্ট রানে যদিও প্রফিট না দিলেও লং রানে ভালো পরিমাণে প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয়। পাওয়ার সেক্টরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শেয়ার নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সামিট পাওয়ার লিমিটেড। তো সামিট পাওয়ার শেয়ারটি আসলে অত্যন্ত ভালো একটি শেয়ার, কিন্তু দেখা যাচ্ছে যে গত 2023 সালে মূলত পাওয়ার সেক্টরে শেয়ারগুলোতে ব্যাপক পরিমাণে ধস নেমে আসে, যে কারণে সামিট পাওয়ার মূল্যটা অত্যন্ত কমে যায়, বা পাওয়ার সেক্টরের অধিকাংশ কোম্পানির মূল্য অত্যন্ত কমে যায় নানা কারণে, বিশেষ করে যে ডলারের মূল্য বৃদ্ধির কারণে। তার 2024 সালে অধিকাংশ পাওয়ার সেক্টরে আবার ঘুরে দাঁড়াচ্ছে। তো এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শেয়ার হচ্ছে সামিট পাওয়ার। যদি আমরা সামিট পাওয়ারের গত দিনের মার্কেট প্রাইস দেখি দেখা যাচ্ছে যে 23 টাকায় শেয়ারটি ক্লোজ হয়েছে। তো আমরা যদি এর
প্রাইস রেঞ্জটা দেখি দেখা যাবে যে গত 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শেয়ারটি মূলত 20 টাকায় নেমেছিল এবং তাদের সর্বোচ্চ মূল্য ছিল 34 টাকা। বর্তমানে শেয়ারটি 23 টাকা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শেয়ারটি অত্যন্ত নিম্ন পর্যায়ে রয়েছে। আপনারা যদি শেয়ারটি 22 টাকা বা 23 টাকায় যদি এর মধ্যে যদি পারচেজ করতে পারেন তাহলে শেয়ারটি শর্ট রানে না হলেও লং রানে বা আমি মনে করি শর্ট রানেও ভালো প্রফিট দিতে পারে। তো আমরা যদি এখন এর প্রাইস হিস্ট্রিটা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সামিট পাওয়ার মূলত 30, তারপর 41, 42, 45 টাকায় দীর্ঘদিন ট্রেড হয়েছিল। এরপরে 34 টাকা দীর্ঘদিন ফ্লোর প্রাইসে পড়েছিল। এরপরে হঠাৎ করে মার্কেট ফ্লোর প্রাইস উঠায় দেওয়ার পরে 21 টাকায় দীর্ঘদিন ট্রেড হয়েছে। এখনো খুবই লোয়েস্ট প্রাইসে রয়েছে বা আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে বলে আমি মনে করি। আমরা যদি এর ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সামিট পাওয়ারের অথরাইজ ক্যাপিটাল রয়েছে 1500 কোটি টাকা। তো এর মধ্যে পেইড আপ ক্যাপিটাল রয়েছে প্রায় 1600 কোটি টাকা এবং তাদের কিছু রিমেনিং ক্যাপাসিটি রয়েছে। তো চাইলে কোম্পানি যে কোনো সময় স্টক ডিভিডেন্ড ঘোষণা করার সক্ষমতা রয়েছে বলে আমি মনে করি। তো আমরা যদি হোল্ডিং পজিশন দেখি তাহলে দেখা যাবে যে সামিট পাওয়ারের মূলত ওদের কাছে 63.18% শেয়ার রয়েছে, অপরদিকে পাবলিকের কাছে 14.81% শেয়ার রয়েছে, তারপর ফরেনারদের কাছে 3.65% এবং দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের কাছে 18.36% শেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় পাবলিকের কাছে খুব পরিমাণে শেয়ার নেই, 14.81% শেয়ার রয়েছে। তাই আমি মনে করি যে এটার হোল্ডিং পজিশনের দিক থেকে সামিট পাওয়ার একটি স্ট্রং জোনে রয়েছে। তো আমরা যদি সামিট পাওয়ারের এখন ডিভিডেন্ড বা ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি তো ফিনান্সিয়াল পারফরমেন্স সেক্ষেত্রে দেখা যাবে যে সামিট পাওয়ারের এই মুহূর্তে থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের ইনফরমেশন ডিসক্লোজ করা আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে থার্ড কোয়ার্টার শেষে সামিট পাওয়ারের 2 টাকা 40 পয়সা ইপিএস রয়েছে এবং তাদের নেট অ্যাসেট ভ্যালু 40 টাকা 50 পয়সা। তো আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে সামিট পাওয়ার 2020 সালে 35%, 21 সালে 35%, 22 সালে 20% এবং 2023 সালে 10% তারা মূলত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সামিট পাওয়ার 20 সালে 5.17, তারপরে 21-এ 5.25, 22-এ 3.87 এবং 23-এ 2.7 টাকা ইপিএস রয়েছে। তাদের নেট অ্যাসেট ভ্যালু 31 টাকা, 34 টাকা, 35 এবং 38 টাকা। তো দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তাদের নেট অ্যাসেট ভ্যালু 40 টাকা 50 পয়সা, যেটা খুবই ভালো দিক যে নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণ বেড়েছে। অপরদিকে ইপিএস 2 টাকা 40 পয়সা, অর্থাৎ গত বছরে তাদের যেই একটা ক্রাইসিস ছিল সেটা অবশ্যই ওভারকাম কিছুটা করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। এছাড়াও কোম্পানির ডিভিডেন্ড হিস্ট্রি খুব ভালো, যেখান থেকে ভালো পরিমাণে রিটার্ন পাওয়া সম্ভব। তো এই সব বিষয় অ্যানালাইসিসের মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোম্পানিটি যেকোনো সময় ঘুরে যেতে পারে বা যেকোনো সময় টার্ন অন করে মুভ নিতে পারে, অর্থাৎ তারা প্রায় 30 থেকে 40 টাকার মধ্যে শেয়ারটি যেকোনো সময় অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তাই যদি সামিট পাওয়ার শেয়ারটি 22 থেকে 23 টাকায় বা এর মধ্যে যদি কেনা যায় বা পারচেজ করা যায় তাহলে সেখান থেকে ভালো পরিমাণে প্রফিট টেক করা সম্ভব বলে আমি মনে করি। এখন আমি ব্যাংকিং সেক্টরের একটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো, তা হলো যমুনা ব্যাংক পিএলসি। তো যমুনা ব্যাংক পিএলসি শেয়ারটি দেখা যাচ্ছে যে গত দিনে 17 টাকা 40 পয়সা ক্লোজ হয়েছে। তো আমরা যদি যমুনা ব্যাংক পিএলসি শেয়ারটির গত 52 সপ্তাহের প্রাইস রেঞ্জ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে গত 52 সপ্তাহে 16 টাকা 40 পয়সা তাদের ছিল সর্বনিম্ন প্রাইস এবং হাইয়েস্ট ছিল 23 টাকা 10 পয়সা। হচ্ছে যে এই মুহূর্তে যমুনা ব্যাংক পিএলসি শেয়ারটি মূলত আমি মনে করি যে আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে। তো আমরা যদি এর প্রাইস হিস্ট্রিটা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে যমুনা ব্যাংক মূলত 2021-এর দিকে মোটামুটি ভালো 22, 23, 24 টাকায় মোটামুটি ট্রেড হয়েছে। এছাড়া দীর্ঘদিন 21 টাকা 30 পয়সায় এবং 20 টাকার মধ্যে ছিল, হঠাৎ করে শেয়ারটির দাম কিছুটা ফল করে। ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি তাহলে দেখা যাবে যে যমুনা ব্যাংকের মূলত প্রায় 1000 কোটি টাকা তাদের অথরাইজ ক্যাপিটাল, এর মধ্যে দেখা যায় যে 882 কোটি টাকা তাদের পেইড আপ ক্যাপিটাল রয়েছে এবং তাদের রিমেনিং ক্যাপাসিটি রয়েছে প্রায় অর্থাৎ প্রায় 117 কোটি টাকা। তাই কোম্পানি চাইলে তাদের স্টক ডিভিডেন্ডও দিতে পারে শেয়ার হোল্ডারদের, যেটি একটি ভালো দিক। অপরদিকে আমরা যদি তাদের ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি তাহলে দেখা যাবে যে তাদের ফার্স্ট কোয়ার্টারের তথ্য ডিসক্লোজ করা আছে। সেক্ষেত্রে দেখা যাবে তাদের ইপিএস হয়েছে এক কোয়ার্টারে 2 টাকা 2 পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু রয়েছে 26 টাকা 60 পয়সা। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যদি 4 কোয়ার্টার অ্যাভারেজ হিসাব করি তাহলে দেখা যাবে যে প্রায় 2 টাকা হিসাব করলে 8 টাকা, তো 8 টাকা না হলেও মোটামুটি 4 থেকে 5 টাকা তাদের ইপিএস হওয়া সম্ভব। তো আমরা যদি শেয়ার হোল্ডিং পজিশন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই
কোম্পানি মূলত এই মুহূর্তে ডিরেক্টরদের কাছে প্রায় 45.65% শেয়ার রয়েছে, পাবলিকের কাছে 49%, ফরেনারদের কাছে 2% এবং ইনস্টিটিউশনের কাছে 4.81% শেয়ার রয়েছে। তো হোল্ডিং পজিশনের দিকে আমি মনে করি এটা খুবই স্ট্রং জোনে রয়েছে, এটা বলা যাবে না। পাবলিকের কাছে বেশি মাত্রায় শেয়ার রয়েছে, যেটা স্ট্রং একটি পজিশন না। তারপরও শেয়ার কোম্পানিটির আমি মনে করি যে অন্যান্য দিক ভালো, বা এখানে ফরেন কিছু ইনভেস্টমেন্ট রয়েছে বা ইনস্টিটিউশন চাইলে যে কোনো সময় যদি তারা তাদের হোল্ডিং পজিশন বাড়ায়, তাহলে সেক্ষেত্রে কোম্পানিটির শেয়ারটির মূল্যের পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানিটি 2020 সালে 17.5 পয়সা, তারপরে 21 সালে 17.5%, 22 সালে 17.5% ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড 8.5% এবং 23 সালে 17.5% ক্যাশ ও 8.5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। অর্থাৎ আমি মনে করি যে ডিভিডেন্ডের দিক থেকে যমুনা ব্যাংক খুবই ভালো। আমি মনে করি যে এটা খুবই শেয়ার হোল্ডারদের পক্ষে বা শেয়ার হোল্ডার বান্ধব একটি কোম্পানি। তারা ভালো পরিমাণে মুনাফা শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করেছে। তো সেক্ষেত্রে তাদের নেট অ্যাসেট ভ্যালু 32 টাকা, 28 টাকা, 26 টাকা এবং 24 টাকা নেট অ্যাসেট ভ্যালু সেটা কমেছে, যেটা আমি মনে করি ভালো দিক নয়। অপরদিকে যদি ইপিএস দেখি 3 টাকা 54 পয়সা, 3 টাকা 35, 2 টাকা 12 এবং 2 টাকা 91 পয়সা। গত 2 বছর ইপিএস এর পরিমাণ কিছুটা কম, কিন্তু এবার ফার্স্ট কোয়ার্টার ভালো ইপিএস হয়েছে। যদি আগামী 3টি কোয়ার্টার যদি তারা ভালো করতে পারে, সেক্ষেত্রে আমি মনে করি কোম্পানি আরো সুদূরে যাওয়া সম্ভব রয়েছে। বা এই কোম্পানিটি যদি 17 টাকা 40 পয়সা এই মুহূর্তে রয়েছে, এটি যদি প্রায় 17 টাকায় বা 16 টাকা 50 পয়সা বা 16 টাকা থেকে 17.5 টাকার মধ্যে এটা যদি পারচেস করা যায়, তাহলে সেক্ষেত্রে এটা 20 থেকে 22 টাকায় সেল করা সম্ভব। শর্ট রানে না হলেও শর্ট রানে আমি বলবো যে আগামী 1 বছরের মধ্যে শেয়ারটি যে কোনো সময় ঘুরবে বা 20 টাকার উপরে আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে শেয়ারটা নিয়ে কথা বলবো তা হলো জিপিএস ইস্পাত। তো আমরা যে জিপিএস ইস্পাতের গত দিনের ক্লোজিং প্রাইসটা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে জিপিএস ইস্পাত গত দিনে 29 টাকায় ক্লোজ হয়েছে। তো আমরা যদি এর প্রাইস রেঞ্জটা দেখি গত 1 বছরে, সেক্ষেত্রে দেখা যাবে যে গত 1 বছরে অর্থাৎ 52 সপ্তাহে তাদের সর্বনিম্ন প্রাইস ছিল 25 টাকা এবং সর্বোচ্চ প্রাইস হচ্ছে 44 টাকা 80 পয়সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপিএস ইস্পাত মূলত প্রাইস রেঞ্জের দিক থেকে এই মুহূর্তে আমি মনে করি যে আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে। তো আমরা যদি প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে জিপিএস ইস্পাত মূলত 2023 সালের দিকে ভালো পরিমাণে মূল্য বৃদ্ধি পেয়েছিল, প্রায় 53 টাকা বা 60 টাকার উপরে উঠেছিল। এরপরে কমে গিয়ে দীর্ঘদিন 44 টাকা ছিল, হঠাৎ করে প্রাইস ডাউন হয়ে এখন এই মুহূর্তে আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে, বা এর আগে এটার দাম কম ছিল, আবার করে মূল্য বৃদ্ধি পেয়েছে। তো আমাদের ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে জিপিএস ইস্পাতের মূলত 1000 কোটি টাকা তাদের অথরাইজ ক্যাপিটাল রয়েছে, এর মধ্যে পেইড আপ ক্যাপিটাল রয়েছে প্রায় 483 কোটি টাকা। অর্থাৎ তাদের রিমেনিং ক্যাপাসিটি রয়েছে ভালো পরিমাণে। আমি মনে করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে রিমেনিং ক্যাপাসিটি প্রায় 516 কোটি টাকা। তো যে কারণে কোম্পানি যে কোনো সময় চাইলে তাদের শেয়ার হোল্ডারদের স্টক ডিভিডেন্ড দিতে পারে বা দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। তো আমরা যদি জিপিএস ইস্পাতের হোল্ডিং পজিশন দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে জিপিএস ইস্পাতের রেসপন্সিবল ডিরেক্টরদের কাছে তাদের প্রায় 49.61% শেয়ার রয়েছে। অপরদিকে আমরা যদি ইনস্টিটিউশন দেখি, সেক্ষেত্রে জিপিএস ইস্পাতের ইনস্টিটিউশন 18.27% শেয়ার হোল্ড করে আছে এবং পাবলিকের কাছে 32.12% শেয়ার রয়েছে। এখানে লক্ষণীয়তা হলো যে হোল্ডিং পজিশনের দিক থেকে আমি মনে করি শেয়ারটি একটি ভালো পজিশনে রয়েছে, কারণ পাবলিকের কাছে মাত্র 32% শেয়ার রয়েছে। অপরদিকে ইনস্টিটিউশনও দেখা যাচ্ছে যে গত ফেব্রুয়ারি মাস শেষে দেখা যাচ্ছে তাদের 17% ছিল, কিন্তু 31 মে এর পরে দেখা যাচ্ছে তাদের 18.27% শেয়ার রয়েছে। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পজিশন বাড়াচ্ছে, যেটা একটি পজিটিভ ইঙ্গিত বা সিগন্যাল বলে আমি মনে করি। তো আমরা যদি এদের ফিনান্সিয়াল পারফরম্যান্সটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে জিপিএস ইস্পাতের নানা কারণে কিছুদিন খারাপ অবস্থা গেছে, তো সেখান থেকে তারা উত্তরণ করার চেষ্টা করছে। অর্থাৎ ইপিএস প্রথম কোয়ার্টারে নেগেটিভ ছিল, কিন্তু থার্ড কোয়ার্টারে এসে 1 টাকা 33 পয়সা তাদের ইপিএস হয়েছে এবং নেট অ্যাসেট ভ্যালু 51 টাকা 90 পয়সা, যেটা মনে করি যে কোম্পানিটির খারাপ অবস্থা থেকে উত্তরণের একটি পর্যায় বা উত্তরণের একটি সিগন্যাল।
তো আমরা যদি ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2020 সালে কোম্পানিটি 5% ক্যাশ ও 5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। অপরদিকে 21 সালে 20% ক্যাশ এবং 10% স্টক, 22 সালে 5.5% ক্যাশ এবং 5.5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। 23-এ 5% ক্যাশ ও 5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। আমরা যদি ইপিএস দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে 20-এ 0.79, 21-এ 4 টাকা 18 পয়সা, 22-এ হচ্ছে 3 টাকা 42 পয়সা, 23 সালে 58 পয়সা। তো তাদের যে ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড দেওয়ার যে পরিমাণ সেটা অবশ্যই আমি মনে করি ভালো, বা যে ইপিএস হয়েছে অর্থাৎ মাত্র 23 সালে তাদের ইপিএস এর পরিমাণ খারাপ ছিল। আশা করি 24 সালে কোম্পানিটি ঘুরে দাঁড়াবে বা ঘুরে দাঁড়ানোর অবস্থায় রয়েছে বলে আমি মনে করি। 26, 27, 28 অর্থাৎ এই রেঞ্জে যদি শেয়ারটি পারচেজ করা সম্ভব হয় তাহলে শেয়ারটি থেকে খুব অল্প সময়ে ভালো পরিমাণে গেইন করা বা ভালো পরিমাণে রিটার্ন পাওয়া সম্ভব বলে আমার মনে হয়। শেয়ার পারচেজ বা সেল করা কোনোটি আসলে আমার কথায় উপর নির্ভর করে না। আমি যেটা বলবো যে আমার এই ভিডিওটি কোনোদিনই বাই সেল নির্দেশ করে না। তো আপনারা যে ইনভেস্টর রয়েছেন তারা অবশ্যই মনে করি যে মার্কেটের ঝুঁকি বিবেচনা করে অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন, কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আমার কথায় প্ররোচিত হয়ে বাই সেল করবেন না। আমি শুধু কয়েকটি বিষয়ের উপর শেয়ারগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। তো আপনারা যদি মনে করেন তাহলে ইনভেস্টমেন্ট করবেন, আদারওয়াইজ না। অবশ্যই ঝুঁকিপূর্ণ, তাই আপনাদের ঝুঁকি মেনেই ইনভেস্টমেন্ট করতে হবে। তো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।